হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হারুনুর রশিদ। আজ কথা বলবো হেমাটোলজির ল্যাব ডায়াগনোসিস নিয়ে। যারা ফেজ 3 তে আছে, যারা প্রফ দিচ্ছেন, তো দেখা যায় এই এমবিবিএস স্টুডেন্টরা অধিকাংশ সময়ই শুধুমাত্র মুখস্থ করে ল্যাব ডায়াগনোসিসগুলো মুখস্থ করে যে কোনটাতে কি বাড়বে কমবে, এই মুখস্থ করে তারা চেষ্টা করে পরীক্ষায় পাশ করা। আমি চেষ্টা করবো সংক্ষেপে সব ল্যাব ডায়াগনোসিস নিয়ে কথা বলতে, যাতে অন্তত জিনিসগুলো বোঝা যায় এবং মনে থাকে যে কেন কোনটা কি হচ্ছে। তো ল্যাব ডায়াগনোসিস বলার আগে আমরা মূল কয়েকটা কথা বলে নিই যে আমরা কি কি দেখবো। আমরা কি কি দেখবো? ব্লাডে কি কি দেখবো, বোন ম্যারোতে কি কি পয়েন্ট দেখবো, আর আদার কি কি টেস্ট আছে। এই হচ্ছে আমাদের ল্যাব ডায়াগনোসিস, মানে মোট কথা যদি সংক্ষেপে বলতে চাই। তো ব্লাডে আমরা সিবিসি তে কি কি দেখবো সেটা লিখবো, আমরা পরীক্ষায় খাতা লিখবো বা স্যাররা বলে লিখবো। তারপর পেরিফেরাল ব্লাড ফিল্মে কি দেখবো, এই দুটোই মোটামুটি। এখন সিবিসি, পিবিএফ আর বোন ম্যারোতে আমরা 5টা পয়েন্ট দেখবো। একটা হচ্ছে সেলুলারিটি, সেলুলারিটি কেমন, মানে ফ্যাট সেল এবং বোন ম্যারোর যে হেমাটোপয়েটিক সেল সেগুলোর রেশিওটা কেমন। আরেকটা দেখবো মাইলয়েড এবং ইরিথ্রয়েড রেশিও। মাইলয়েড সিরিজ এবং ইরিথ্রয়েড সিরিজ আমরা জানি যেখান থেকে হেমাটোপয়েসিস হয় তাদের রেশিওটা কেমন। তারপর হচ্ছে দেখবো ইরিথ্রোপয়েসিস কেমন, গ্রানুলোপয়েসিস, মেগাকারিওপয়েসিস, মানে তিনটা ব্লাড লাইনের সেলগুলোর কি অবস্থা। আদার যদি কোনো স্পেসিফিক টেস্ট থাকে সেই নিয়ে কথা বলবো। এখন প্রথমেই আমরা আসি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। শুধুমাত্র ল্যাব ডায়াগনোসিস নিয়ে কথা বলবো, সেটার জন্য প্রয়োজনীয় যেসব তথ্য শুধু সেটা দেবো। তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নামই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। এটা কি ধরনের অ্যানিমিয়া আমরা জানি সবাই, এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। মাইক্রোসাইট মানে, সাইট মানে সেল, মাইক্রো মানে ছোট, তো ছোট হয়ে যাবে সেলের সাইজ, হাইপো মানে কম, ক্রোম মানে কালার, তো কালারও কম হয়ে যাবে, এই ধরনের সেল, এই ধরনের অ্যানিমিয়া এটা মরফোলজিক্যালি। তাহলে আমরা যদি সিবিসি নিয়ে কথা বলতে চাই, এটা সিবিসিতে আমরা কি পাবো? প্রথমে যে সিবিসিতে যে পয়েন্টগুলো বলবো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কেমন, তারপর হচ্ছে ইএসআর কেমন, তারপর হচ্ছে রেড সেল কাউন্ট কেমন কেমন হবে, ডাব্লিউবিসি কেমন হবে, প্লেটলেট কেমন হবে, এই কটা পয়েন্ট গেল। এরপর যদি এক্সট্রা কোনো কিছু যদি লাগে, যেমন রেটিকুলোসাইট কাউন্ট, তাহলে সেটা বলতে পারি, পিসিবি চাইলে বলতে পারি। আচ্ছা, এই কটাই পয়েন্ট হলো আমাদের মূল পয়েন্ট। তাহলে প্রথমে বলবো হিমোগ্লোবিন পার্সেন্টেজ। যেহেতু এটা এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি একটা এনিমিয়া, যেহেতু তার মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমবে, এটা আমরা সবাই মোটামুটি জানি। আর কি বলবো, আর বলবো হচ্ছে রেড সেল ইন্ডিসেস গুলো, এমসিবি, এমসিএইচ আর এমসিএইচসি, এই হচ্ছে সিবিসির ভিতরে আমরা বলবো। তারপর হিমোগ্লোবিন পার্সেন্টেজ তাহলে কি হবে, যেহেতু এটা অ্যানিমিয়া তাহলে হিমোগ্লোবিন কমবে, এটা বললাম। তাহলে হিমোগ্লোবিন কমলে ইএসআর কি হয়, ইএসআর বাড়ে, আমরা সবাই জানি। কেন বাড়ে? কারণ ইএসআর আমরা একটা ভার্টিক্যাল একটা টিউবের ভিতরে ব্লাড রাখি, অ্যান্টিকোগুলেট ব্লাড, সেখান থেকে আরবিসি গুলো নিচে পড়ে। নিচে কত দ্রুত পড়ে সেটা হচ্ছে সেডিমেন্টেশন রেট। তো নিচে পড়বে আর উপরের দিকে থেকে ফাঁকা হবে আস্তে আস্তে, এটা হচ্ছে ইএসআর আমরা ওখানে দেখি। তো হিমোগ্লোবিন কমলে বা আরবিসি কমলে ইএসআর বাড়বে কেন? বাড়বে কারণ হচ্ছে যে আমরা নর্মাল একটা জিনিস চিন্তা করি, যদি রাস্তায় যদি ট্রাফিক জ্যাম বেশি থাকে, ট্রাফিক যদি বেশি থাকে তাহলে গাড়ির গতি কমে যাবে, জ্যাম যত বেশি থাকবে তত স্লোলি রাস্তা ফাঁকা হবে। তো একইভাবে ইএসআর টিউবেও তাই হবে, যত বেশি আরবিসি থাকবে তো সেডিমেন্ট করতে তত ঝামেলা হবে। একটু সহজভাবে মনে রাখার জন্য, যে যেহেতু হিমোগ্লোবিন কম, রাস্তা ফাঁকা, সহজে তারা নিচে পড়তে পারবে, নিচের দিকে পড়ে গেলেই তো ইএসআর বাড়বে, মানে যত দ্রুত পড়বে। তাহলে হিমোগ্লোবিন কমলে ইএসআর বাড়তেছে। ইএসআর একটা আলাদা টপিক, সেটা কেন বাড়ে কমে সেটা অন্য কোনো লেকচারে বলা যাবে, আপাতত এতটুকুই। তাহলে হিমোগ্লোবিন কমেছে, ইএসআর বেড়েছে, এটা একটা মোটামুটি সূত্র ধরলাম। এটা ব্যতিক্রম আমরা পরে বলবো। তাহলে এটা আমরা দেখলাম। তাহলে সিবিসি তে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কি হলো, হিমোগ্লোবিন কমলো, ইএসআর বাড়লো। তারপর আরবিসি কাউন্ট কি হবে, কমবে। ডাব্লিউবিসি, প্লেটলেট, এটা নিয়ে আসলে বলার দরকার নাই, যেহেতু এটা মোটা দাগে একটা এনিমিয়া এবং অন্যগুলো নর্মাল রাখলেও সমস্যা নাই। প্লেটলেট কাউন্ট যদি আপনি চান তাহলে আপনার ইচ্ছে হলে প্লেটলেট কাউন্ট কেউ বলতে পারে, কিন্তু আমার মনে হয় দরকার নেই, ইউজুয়ালি নর্মাল থাকে, কিন্তু বাড়তে পারে কমতেও পারে আসলে। তো তাহলে বাকিগুলো আমরা নর্মাল রাখলাম বোঝার সুবিধার্থে, তাহলে শুধু রেড সেল কাউন্টটাকে কমায় দিলাম। এখন আসেন এই যে এইটা কি হবে, এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, এটা আমরা জানি যেহেতু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইট সেলের সাইজ ছোট, এমসিবি কমবে, এমসিএইচ কমবে যেহেতু হাইপোক্রোমিক, এমসিএইচসিও কমবে। তাহলে এটা আমাদের ব্লাড পিকচার গেল। এখন আসে পিবিএফ।
মানে আইডিএ তে পিবিএফ কি হবে, পেরিফেরাল ব্লাড ফিল্ম কি হবে, এখানে আমরা কি দেখি, ওই আরবিসি সাইজ শেপ দেখি, ডব্লিউবিসি দেখি, মরফোলজি দেখি, প্লেটলেট দেখি, এসব দেখি। তাহলে যদি আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, তাহলে পিপিএফ আমরা কি পাবো, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ব্লাড ফিল্ম পাবো, সাথে অ্যানাইসোসাইটিস পয়গোসাইটিস, মানে আরবিসি শেপ চেঞ্জ মানে ভেরিয়েশন হবে, সাইজ ভেরিয়েশন হবে। আর স্পেশালি পিসিএল পাবো আমরা পেট দিয়ে মনে রাখতে পারি, পিইটি, পেন্সিল সেল, এলিপ্টিক্যাল সেল, টার্গেট সেল, এসব সেল আমরা পাইতে পারি। বিশেষ করে পেন্সিল সেলটা এখানে গুরুত্বপূর্ণ। পেন্সিল সেলটা কেমন হবে, ধরা যাক আরবিসিটা এরকম পেন্সিলের মতো, মানে লম্বা কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে। এলিপ্টিক্যাল সেল এরকমই কিছুটা, কিন্তু এলিপ্টিক্যাল সেলের মাঝখানে ওই ফাঁকাটা থাকবে না। পেন্সিল সেল এলিপ্টিক্যাল সেলের পার্থক্য বোঝা গেল। টার্গেট সেল কিরকম, ওই যে টার্গেটের মতো, এদিক দিয়ে আরবিসি সার্ফেসে রিম থাকবে, রিম অফ হিমোগ্লোবিন থাকবে, মাঝখানে আবার হিমোগ্লোবিনাইজড এরিয়া থাকবে, এদিক দিয়ে ফাঁকা থাকবে, মানে টার্গেট প্র্যাকটিস যে করি সেই টার্গেটের মতো। তাহলে এই ধরনের সেল পাওয়া যেতে পারে পিভিএফ এ। এখন আসি বোন ম্যারোতে আমরা কি পাবো, আইডিয়ার বোন ম্যারোতে আমরা কি পাবো। বোন ম্যারো ফাইন্ডিং কি কি বললাম, সেলুলারিটি। সেলুলারিটি কি হবে, যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এনিমিয়া হইতেছে, হিমোগ্লোবিন আরবিসি কমে যাচ্ছে, বোন ম্যারো কি চেষ্টা করবে, কম্পেনসেট করতে চাইবে, কম্পেনসেট ইরিথ্রোম হাইপারপ্লাসিয়া হবে, তার মানে ইরিথ্রয়েড সিজ বেড়ে যাবে, মানে মোটের উপর সেল বাড়বে বোন ম্যারোতে, তাহলে সেলুলারিটি ইনক্রিজ করবে। এখন আসি মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও। রেশিও যেহেতু মানে উপরে মাইলয়েড ডিভাইডেড বাই ইরিথ্রয়েড, এই তো জিনিসটা। তো মাইলয়েড সিরিজ তো আর বাড়ে নাই, যা ছিল তাই আছে, বাড়ছে কোনটা, ইরিথ্রয়েড সিরিজটা বাড়ছে। তো একটা এরকম যদি এরকম একটা জিনিস হয় যে, তো আপনার ভগ্নাংশের বা যেটা আমি ভাগ করব হর আর লব, যদি এইটা বেড়ে যায়, নিচেরটা বেড়ে গেলে কি হবে, রেশিওটা কমবে। ধরা যাক এখানে 10 ছিল, এখানেও 10 ছিল, কথার কথা, তো নিচেরটা যদি 12 হয়ে যায় তাহলে রেশিওটা কমবে না, আগে ছিল 1, এখন 1 এর চেয়ে কম হবে না। তাহলে মাইলয়েড নিচেরটা যদি আমরা বাড়ে তাহলে রেশিওটা কমবে, নিচেরটা যদি কমে, ধরেন 10 আর 10, নিচেরটা যদি কমে হয়ে গেল 5, তাহলে রেশিওটা আগের চেয়ে বাড়বে না, 2 হয়ে গেল, 2:1 হলো। আর যদি 10:10 থাকলে হয়তো 1:1, যদি 10 হয়ে যদি 15 হয়ে যায় তাহলে আর রেশিও কমবে, তাহলে মাইলয়েড রেশিওটা কমবে অ্যানিমিয়া যেহেতু। এখন তারপর আসি হচ্ছে ইরিথ্রোপয়েসিস, আমরা বললাম বাড়বে, তাহলে গ্রানুলোপয়েসিস আর মেগাকারোপয়েসিস এই দুটো নরমাল দিয়ে রাখি, সমস্যা নাই। তাহলে এই আমাদের মোটামুটি ব্লাড পিকচার আর বোন ম্যারো গেল। এখন আমরা আলাপ করবো হচ্ছে ফার্দার কি দরকার এখানে। বোন ম্যারো এখানে কিন্তু জরুরি না, কিন্তু যেহেতু আমরা সবখানে এই আলোচনাগুলো করবো সেজন্য বললাম বোন ম্যারো ফাইন্ডিং কি। আমাদের জরুরি কি, বায়োকেমিক্যাল যে ফাইন্ডিং, মানে আয়রন প্রোফাইল আমরা দেখি। আয়রন প্রোফাইলের মধ্যে কি দেখবো, সেরাম আয়রন, যে সেরাম আয়রন কেমন, আর কি দেখবো সেরাম ফেরিটিন, আর কি দেখবো টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, আর কি দেখবো পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন। এই 4টা পয়েন্ট দেখবো আমরা। তাহলে এখন যেহেতু নাম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, তাহলে এটা নিয়ে কি কোনো কারো সন্দেহ আছে যে এখানে আয়রন ডেফিসিয়েন্সিতে সেরাম আয়রন কমবে, সেরাম আয়রন কমবে, ভালো কথা। ফেরিটিন কি, আয়রনের স্ট্রেস ফর্ম, আয়রন যদি কমে সেরাম ফেরিটিন কি হবে, সেও তো কমবে। তারপর আসি আমরা সরি, এখন আসি টিআইবিসি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এটা আসলে রিফ্লেক্ট করে যে আপনার ট্রান্সফারিন লেভেলটা কেমন। ট্রান্সফারিন কি, আয়রনকে তো ট্রান্সফার করে, মানে হচ্ছে আয়রনকে নিয়ে যায় ব্লাডে, যে সার্কুলেশনে আয়রন পরিবহন করে, ট্রান্সপোর্ট প্রোটিন। তাহলে যেহেতু আয়রন কম, শরীর চেষ্টা করছে ট্রান্সফারিন লেভেল বাড়ায় দিতে। ট্রান্সফারিন লেভেল বাড়ায় দিলে তো আগের চেয়ে ট্রান্সফারিন বাড়তেছে, বেশি হচ্ছে। ট্রান্সফারিন বেশি হলে ট্রান্সফারিনের তো ট্রান্সফারিনের সাথে আয়রন বাইন্ড করে, দুটো করে আয়রন বাইন্ড করে, তাহলে ট্রান্সফারিন বেশি হলে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আমার শরীরে বেশি, কারণ শরীরে ট্রান্সফারিন বেশি, এই জন্য শরীরের টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে গেছে। তাহলে টিআইবিসি কি হবে, বাড়বে। এখন টিআইবিসি যদি বাড়ে, মানে ট্রান্সফারিন আগে ছিল ধরা যাক কথা 4টে ট্রান্সফারিন মলিকিউল ছিল আমার শরীরে, এখন হয়ে গেছে 8টা। এখন যদি 8টা হয়ে যায়, সেক্ষেত্রে আয়রন তো আয়রন তো আর বাড়ে নাই, তাহলে ট্রান্সফারিন বেশি, আয়রন কম। তাহলে আগে যদি 4টার মধ্যে 2টা আয়রন ধরা যাক স্যাচুরেটেড ছিল, মানে বাইন্ড ফর্মে ছিল ট্রান্সফারিনের সাথে, এখন তো 8টার মধ্যে 2টা স্যাচুরেটেড। তাহলে কি পার্সেন্টেজ স্যাচুরেশন যদি আমরা করি, মানে ট্রান্সফারিনের কয়টা বাউন্ড কয়টা আনবাউন্ড, এই পার্সেন্টেজটা যদি করি, তাহলে স্যাচুরেটেড ট্রান্সফারিন যেটা বাউন্ড সেটা স্যাচুরেটেড, তাহলে স্যাচুরেটেড মানে ট্রান্সফারিনের লেভেল তো কমবে। এটা হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন, তাহলে এটাও কমবে।
তাহলে এখানে আমাদের পয়েন্ট কোনটা দাঁড়ালো, যে টিআইবিসিটা শুধু বাড়বে, বাকিগুলো কমবে। এগুলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আরো কিছু স্টিল ইউরিন করা যায়, সেগুলো আমাদের লাগবে না, স্যাররা অত জানতে চায় না। তাহলে আমাদের আইডিয়া থেকে আমরা আশা করি এতটুকু জানলেই চলবে। এখন আইডিয়ার পর আমরা যাবো তো মেগালোব্লাস্টিক এনিমিয়া। মেগালোব্লাস্টিক এনিমিয়া যাবো। মেগালোব্লাস্টিক এনিমিয়া আমরা কি জানি, যে এটা আসলে ম্যাক্রোসাইটিক এনিমিয়ার একটা পার্ট। ম্যাক্রোসাইটিক এনিমিয়ার ভিতরে আছে নর্মোপ্লাস্টিক ম্যাক্রোসাইটিক এনিমিয়া, আছে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক এনিমিয়া। তো ম্যাক্রোসাইটিক এনিমিয়ার ভিতরে আর না যে আমরা মেগালোব্লাস্টিক এনিমিয়াতে থাকি, মানে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক। তো এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে ওই ব্লাড পিকচার আমরা দেখি সিবিসিতে কি কি দেখবো, যেটা আমরা বললাম ওই কয়টা পয়েন্ট সবখানে আমরা রাখবো। হিমোগ্লোবিন পার্সেন্টেজ যেহেতু এনিমিয়া, তার মানে কমে যাবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমলো। তারপর যদি হিমোগ্লোবিন কমে ইএসআর কি হবে, ইএসআর বাড়বে, আরবিসি কাউন্ট কমবে। এখন এই ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলোর কি হবে? এখানে ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা বলছিলাম যে আয়রন ডেফিসিয়েন্সির মধ্যে হিমোগ্লোবিন টিলোগ্লোবিন এগুলোকে জাস্ট কমাই দিয়ে ডাব্লিউবিসি প্লেটলেটকে হাত দেওয়ার দরকার নেই, তারা ঠিক আছে নর্মালি থাকে। এখানে কি হবে, এখানে যেটা হচ্ছে ডাব্লিউবিসি আর প্লেটলেট এই দুটাও কমবে। কেন কমবে? কারণ হচ্ছে এখানে সমস্যাটা কোথায়, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এনিমিয়া, তাই তো, বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। মেগালোব্লাস্টিক এনিমিয়া তাহলে যদি আমরা ভিটামিন বি12 কেন লাগে, ভিটামিন বি12 লাগে হচ্ছে নিউক্লিয়াসের ম্যাচুরেশনের জন্য। তো নিউক্লিয়াসের ম্যাচুরেশনের জন্য যদি লাগে, সেক্ষেত্রে নিউক্লিয়াস ম্যাচুরেশনের জন্য যদি লাগে, সেক্ষেত্রে তো কোনোটারই নিউক্লিয়াস ঠিক মতো তৈরি হবে না, না ইরিথ্রয়েড সেলগুলোর নিউক্লিয়াস ঠিক মতো তৈরি হবে, না মাইলয়েড সিরিজের না মেগাকারোসাইটের নিউক্লিয়াস, কোনো কিছু ঠিক মতো তৈরি হবে না। যার কারণে সবগুলো সিরিজই হচ্ছে সেল কমবে, ডাব্লিউবিসি কমবে, প্লেটলেট কমবে, মানে আরবিসিও কমবে। এটা গেল। এখন আসলে এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি কি হবে, আমরা এই তিনটা কথা বলবো। কি কি? এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। এখন এখানে ইন্টারেস্টিং আমরা জিনিস দেখি, এমসিভি মিন কর্পাসকুলার ভলিউম, মানে একটা আরবিসির এভারেজ ভলিউম কত। তো আমরা নামই তো দিছি মেগালোব্লাস্টিক এনিমিয়া, এবং যেটা কোনটা হেডিং, কোনটার ভিতরে ম্যাক্রোসাইটিক, মানে ম্যাক্রোসাইট সেল বড় হয়ে যাবে। ম্যাক্রোসাইট যে সেল বড় হয়ে তাহলে ভলিউম বাড়বে, আগের থেকে বড় সেল হয়ে গেছে, ভালো কথা। তো এই আগের থেকে বড় সেলে হিমোগ্লোবিনও বাড়ছে, মানে টোটাল এখন আগে এই পরিমাণ সেল, আগে ছোট একটা সেল যে পরিমাণ হিমোগ্লোবিন ধরতে, এখন বড় একটা সেল তার চেয়ে বেশি হিমোগ্লোবিন ধরতেছে, বেশি হিমোগ্লোবিন কন্টেন্ট তার, এমসিএইচ বাড়তেছে, এমসিভি বাড়তেছে, ঠিক আছে। এখন দেখা যাক এমসিএইচসি কি হইতেছে, যে পরিমাণ সেলের সাইজ বাড়তেছে সেই অনুপাতে এখানে হিমোগ্লোবিনও বাড়তেছে। যদি এইরকম হয় তাহলে এমসিএইচসি নর্মাল থাকবে, কারণ দুইটাই বাড়তেছে। তাহলে এই হলো এমসিএসসি নরমাল। তাহলে এখানকার পয়েন্ট হচ্ছে এটা একটা, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে ডাব্লিউবিসি প্লেটলেট। তাহলে এগুলো একটু মনে রাখলেই মেগালোব্লাস্টিক এনিমিয়া সহজ হয়ে গেল। এখন আসি পিবিএফ এ আমরা কি পাবো, মেগালোব্লাস্টিক এনিমিয়া আমরা পিবিএফ এ কি পাবো। পিবিএফ কি, যেহেতু মেগালোব্লাস্টিক এনিমিয়া ম্যাক্রোসাইটিক এনিমিয়া, তার মানে এখানে হচ্ছে সেলগুলো বড়। কি রকম? সেই সেলগুলোকে আমরা বলি ম্যাক্রো ওভালোসাইট। এখানকার এই কথা একটাই মনে রাখলে চলবে, ম্যাক্রো ওভালোসাইট। ম্যাক্রো বড় এবং সেগুলো একটু ওভাল শেপের, আর বিশেষ সাথে গোল হয়, রাউন্ড হয়, এটা হচ্ছে ওভাল শেপ হবে। তাহলে ম্যাক্রো ওভালোসাইট, এই কথাটা আমাদের এখানে মনে রাখতে হবে। লার্জ ওভাল শেপের সেল, এবং সেগুলো সাধারণত থাকে না, সেন্ট্রাল প্যালোর যেটা থাকার কথা আরবিতে থাকে না। আচ্ছা গেল। তারপর কি আরো কিছু থাকে, পলিক্রোমাটিক সেল, স্টিপল সেল, এগুলো দরকার নেই, মোটামুটি ম্যাক্রো ওভালোসাইট বলতে পারলেই স্যাররা খুশি। এবার আসি আমরা নিউট্রোফিল, মানে ডাব্লিউবিসি সিরিজ পিবিএফ আমরা ডাব্লিউবিসি তে কি পাবো। এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, নিউট্রোফিলের সাধারণত সেগমেন্ট থাকে 3 থেকে 5টা। তো 5টা বা তার বেশি সেটাকে আমরা হাইপার সেগমেন্টেড বলি। তো 5টা সেগমেন্টওয়ালা নিউট্রোফিল একটা পাইলে সেটাকে আমরা হাইপার সেগমেন্টেড বলবো না, পিবিএফ এ অনেকগুলো পাইতে হবে, সেটা আপনাদের জন্য জরুরি না, সেজন্য বলতেছি না। তো হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আমরা যদি পাই, তাহলে সেটা এর পক্ষে যায়, এই মেগালোব্লাস্টিক এনিমিয়ার পক্ষে। হাইপার সেগমেন্টেশন আসলে সেল অনেক সময় ধরে যদি নিউট্রোফিল থাকে সার্কুলেশনে, তাহলে সেগমেন্টেশনটা বেড়ে যায়, হাইপার সেগমেন্টেড হয়ে যায়। তাহলে পিবিএফ থেকে আমরা এই দুটো কথা মাথায় রাখবো। এখন বোন ম্যারো, বোন ম্যারো থেকে আমরা কি কি মাথায় রাখতে হবে? বোন ম্যারো থেকে সেলুলারিটি, আপনারা সবাই পারবেন আশা করা যায়। সেলুলারিটি কি? সেলুলারিটি হচ্ছে, যেহেতু এনিমিয়া আছে, কম্পেনসেট করতে গিয়ে বোন ম্যারো বেশি বেশি হাইপোপ্লাসিয়া করবে, বিশেষ করে ইএফ হাইপোপ্লাসিয়া হবে, তো সেলুলারিটি হচ্ছে ইনক্রিজ করবে। প্রথম কথা হচ্ছে এটা।
তারপর হচ্ছে মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও, সরি, তো ওই আবার একই ঘটনা, মাইলয়েড হচ্ছে ইরিথ্রয়েড বেড়ে গেছে, কারণ এনিমিয়াটা এখানে মানে মেইন জিনিস। তাহলে মাইলয়েড রেশিও কি হবে, নিচেরটা কমে যাবে, নিচেরটা যদি বেড়ে যায়। তারপর ইরিথ্রয়েড সিরিজে আসি, ইরিথ্রয়েডটাই এখানে মেইনলি হাইপারপ্লেসিয়াটা হচ্ছে ইরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া, যেটাকে আমরা বলি মেগালোব্লাস্টিক ইরিথ্রোপয়েসিস হয়। যেহেতু মেগালোব্লাস্টিক নাম, মেগালোব্লাস্টিক ইরিথ্রোপয়েসিস হয়, নর্মোব্লাস্টিক না, মেগালোব্লাস্টিক। তাহলে বোন ম্যারোতে আমরা মেইনলি কথা বলবো যেটা মেগালোব্লাস্টিক হাইপারপ্লেসিয়া পাওয়া যাবে, মেগালোব্লাস্টিক, এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ, যে বোন ম্যারোতে আমরা কি পাবো, মেগালোব্লাস্ট। তাহলে আমরা কয়টা কথা বললাম, পিবিএফ এ পাইছি হচ্ছে ম্যাক্রো ওভালোসাইট, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, আর বোন ম্যারোতে হচ্ছে মেগালোব্লাস্ট। মেগালোব্লাস্ট আসতে পারে পিবিএফ এ, কিন্তু এটা বলার দরকার নেই, পরীক্ষা হলে এইসব বললে ঝামেলা হবে, পরীক্ষা বলে বোন ম্যারোতে আমরা মেগালোব্লাস্ট পাবো, এটা হচ্ছে আপনার পয়েন্ট। তাহলে একইভাবে যদি আমরা ই করি যে গ্রানুলোপয়েসিস এবং ইরিথ্রোপয়েসিস, যেহেতু বললাম এই দুটো একটু কমে, সেই ক্ষেত্রে এগুলো একটু অ্যাক্টিভ থাকে গ্রানুলোপয়েসিস, কিন্তু মূল জিনিসটা হচ্ছে মেগালোব্লাস্টিক ইরিথ্রোপয়েসিস হয় এখানে। আর কি, আর এক্সট্রা আমরা বললাম যদি এক্সট্রা কোনো ফাইন্ডিং থাকে, যেহেতু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, ফলেট ডেফিসিয়েন্সিতে হয়, তার মানে ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিডের জন্য অ্যাসে করবো, ভিটামিন বি12 আছে এবং ফলিক অ্যাসিড অ্যাসে। এই হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এখন আসি পার্নিশিয়াস অ্যানিমিয়া, এর পাশাপাশি পার্নিশিয়াস অ্যানিমিয়া কি, এটা অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের কারণে আমরা জানি যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল ডেফিসিয়েন্সিতে হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া। তো তাহলে আমরা এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার যেরকম ফিচার, ওরও মোটামুটি সেই একই রকম ফিচার, যেহেতু ইন্টেনসিভ ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে হয়, তো ইন্টেনসিভ ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে তা আলটিমেটলি ভিটামিন বি12 অ্যাবজর্পশন হবে না, ভিটামিন বি12 অ্যাবজর্পশনে ঝামেলা হবে, মেগালোব্লাস্টিকের মধ্যে ফিচার পাবে। সাথে আমরা এক্সট্রা কিছু টেস্ট করবো, এটা সেটা কি, এটা যেহেতু অটোইমিউন গ্যাস্ট্রাইটিস হয়, প্যারাইটাল সেলের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, ইন্টেনসিভ ফ্যাক্টর এর এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, সুতরাং আমরা অ্যান্টি প্যারাইটাল সেল অ্যান্টিবডি আর হচ্ছে অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি, এই দুটো দেখবো। তো ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি যেটা, সেটা আবার দুই ধরনের অ্যান্টিবডি আছে, একটা হচ্ছে বাইন্ডিং অ্যান্টিবডি, একটা হচ্ছে ব্লকিং অ্যান্টিবডি। এই যে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর ভিটামিন বি12, এই দুটো যে একসাথে বাইন্ড করবে, ভিটামিন বি12 এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর যে একসাথে বাইন্ড করবে, এটা হচ্ছে এই বাইন্ড হওয়াটাকে ব্লক করে দেয় ব্লকিং অ্যান্টিবডি। ব্লকিং অ্যান্টিবডি কি করতেছে, ব্লক দ্য বাইন্ডিং অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন বি12। এই যে কমপ্লেক্সটা হইলো, কমপ্লেক্সটা যে আইলিয়ামের রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে, এই কমপ্লেক্সটা ধরা যাক হইলো, ধরা যাক এটা নাই, কমপ্লেক্সটা তৈরি হয়ে গেছে, এই কমপ্লেক্সটা দিয়ে তো এখানে গিয়ে বাইন্ড করতে হবে কোনো একটা রিসেপ্টরের সাথে, আইলিয়া রিসেপ্টরের সাথে, এই কমপ্লেক্সটা, এটাকে এই বাইন্ডিংটাকে যে ব্লক করবে সেটার নাম হচ্ছে বাইন্ডিং অ্যান্টিবডি। তাহলে কমপ্লেক্সটাকে বাইন্ডিং হতেছে, ব্লক করতেছে, সেটার নাম বাইন্ডিং অ্যান্টিবডি, আর কমপ্লেক্সটাকে বাইন্ড করতেছে, ব্লক করতেছে, সেটার নাম ব্লকিং অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলো আমরা দেখতে পারি, সাথে সাথে আমরা গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস করে দেখতে পারি অ্যাক্লোরাইডিয়া থাকবে, কারণ প্যারাইটাল সেল নাই মানে অ্যাসিড সিক্রেশন হইতেছে না, সেটা বায়োপসি তো করতেই পারি আমরা। তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া গেল, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া গেল, পার্নিশিয়াস অ্যানিমিয়া গেল। এখন আমরা কথা বলতে পারি হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে, হিমোলাইটিক অ্যানিমিয়া বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নিয়ে। এখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা যেহেতু ছোট, এটা বলে ফেলি এখানে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামই হচ্ছে অ্যাপ্লাস্টিক, অ্যাপ্লাসিয়া। আমরা জানি প্লাসিয়া মানে গ্রোথ, যেমন হাইপার প্লাসিয়া, হাইপার মানে বেশি, প্লাসিয়া মানে গ্রোথ, এরকম। তো হাইপোপ্লাসিয়া মানে কম গ্রোথ, অ্যাপ্লাসিয়া মানে অ্যাবসেন্স অফ গ্রোথ, মানে বোন ম্যারোর যে হাইপার মানে যে রিজেনারেটিভ মানে কি বলা যায়, ইরিথ্রোপয়েসিস বা গ্রানুলোপয়েসিস বা হেমাটোপয়েসিস, সেগুলো আসলে অ্যাপ্লাসিয়া হয়ে গেছে, একবারে অ্যাবসেন্স, আসলে অ্যাবসেন্স না, একটু কমে যায় আর কি, অ্যাবসেন্স না একবারে। যাই হোক, তাহলে অ্যাপ্লাসিয়া যদি হয়, বোন ম্যারোর যদি হেমাটোপয়েসিস না হয়, তাহলে আলটিমেটলি কি হবে, আরবিসি কমবে, ডাব্লিউবিসি কমবে, প্লেটলেট কমবে, সবই কমবে। তাহলে এই জিনিসগুলো এখানে বলবো। আর সিবিসি তে যেটা বললাম, হিমোগ্লোবিন পার্সেন্ট যদি বলতে চাই বলতেই পারি, যদি আরবিসি টারবিসি সব কমছে তাহলে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমবে, ইএসআর বাড়বে, ওই সূত্র ধরে। আর এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি কি হবে, যেহেতু এটা ওই আয়রন ডেফিসিয়েন্সি না মেগালোব্লাস্টিকও না, এটাতে ওই মানে ঝামেলা হচ্ছে কম প্রোডাকশন হইতেছে, কিন্তু যা হচ্ছে সব নর্মাল হইতেছে, তার মানে হচ্ছে নর্মোক্রমিক, নর্মো সাইটিক। এখানে হচ্ছে কালার এবং সাইজ এগুলো ঠিক থাকবে, কিন্তু কম, অ্যামাউন্টও কম। তাহলে অ্যাপ্লাস্টিক এনিমিয়া হইলো। তাহলে এনিমিয়াতে আমরা যেটা বলেছিলাম যে হ্যাঁ এনিমিয়া, তাহলে অ্যাপ্লাস্টিক এনিমিয়া নিয়ে মনে হয় আর কিছু বলা লাগবে না, এটা বোন ম্যারো আমরা করে দেখবো যে বোন ম্যারোতে কি অবস্থা আছে। যেহেতু অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে সবই হাইপোসেলুলার, এগুলোই হবে আর কি, কারণ ওর তো
নাই, ঠিক নাই, গ্রোথ টোথ কিছু ঠিক নাই আর কি। তো এটা এখানে মনে রাখতে হবে যে এমসিবি, এমসিএস, এমসিএসসি এটা নর্মাল থাকবে। এবং বোন ম্যারোতে যেটা কথা বললাম যে আরেকটা জিনিস যেটা আমরা ভুল করতে পারি হয়তো, যে বোন ম্যারোতে যদি হাইপোপ্লাসিয়া আছে তার মানে হচ্ছে সেলুলারিটি কমে যাবে, এগুলো মনে হয় পারবেন, সেজন্য বলছি সেলুলারিটি কমে যাবে, মাইলয়েড ইএথ্রেট রেশিওটা একটু মনে রাখতে হবে। যেহেতু এই মাইলয়েডও কমে যাবে, ইএথ্রেটও কমে যাবে, দুটাই কমে যাবে, মানে উপরের জিনিসটাও কমে যাবে, নিচের জিনিসটাও কমে, তো ভাগফল তো বা রেশিও তো কি আগের মধ্যেই থাকবে, নর্মাল হবে। তাহলে রেশিওটা হচ্ছে এখানে নর্মাল হবে, কারণ যেহেতু উপরের নিচে সবই সমান। এখন আসি আমরা হিমোলাইটিক এনিমিয়া। হিমোলাইটিক এনিমিয়া নিয়ে আমার লেকচারই আছে, মানে হিমোলাইটিক বিশেষ করে থ্যালাসেমিয়া এবং সিকল সেল এনিমিয়া এই নিয়ে আলোচনা করবো। তো থ্যালাসেমিয়া এবং সিকল সেল এনিমিয়া নিয়ে আমার একটা লেকচার আছে, সেটা আপনারা দেখতে পারেন। তো থ্যালাসেমিয়া এবং সিকল সেল এনিমিয়া যেটা হিমোলাইটিক এনিমিয়া, আমরা বলে নিচ্ছি যেটা হিমোলাইটিক এনিমিয়া। হিমোলাইটিক এনিমিয়া তার মধ্যে কি থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া যেহেতু হিমোলাইসিস হবে, শর্টকাট যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে যেহেতু এটা ই ডিসঅর্ডার এনিমিয়া, তাহলে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমবে, তাহলে ইএসআর কি হবে, বাড়বে, এটুকু তো আমরা বলতে পারলাম। আরবিসি কমবে, ডাব্লিউবিসি প্লেটলেটকে আমরা আনএফেক্টেড রাখি, সমস্যা নাই, গেল। এখন এমসিভি, এমসিএইচ, এমসিএসসি কি হবে, থ্যালাসেমিয়া একটা হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক এনিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া চারটা যে এক্সাম্পল ক্লাসিক আমরা বলি সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক এনিমিয়া, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তাহলে থ্যালাসেমিয়া তো এর ভিতরেই পড়ে, তাহলে এমসিবি, এমসিএইচ, এমসিএসসি সব কমে যাবে। এখন আমরা আসি পিবিএফ এ। পিবিএফ এ কি পাবো, এটা একটু গুরুত্বপূর্ণ এখানে। থ্যালাসেমিয়ার আমরা পিবিএফ এ কি দেখবো, থ্যালাসেমিয়ার পিবিএফ এ দেখবো আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ফিচার তো দেখবোই, অ্যানোসাইটোসিস, পলিক্লোসাইটোসিস তো দেখবোই, সাথে দেখবো হচ্ছে টার্গেট সেল। আমরা বলেছি এর আগে টার্গেট সেল কেমন দেখতে, টার্গেট সেল আমরা পাইতে পারি। যেহেতু এখানে হিমোলাইসিস হয় তাহলে আমরা ফ্র্যাগমেন্টেড সেল পাবো, যেটাকে বলি সিস্টোসাইট বলি, বা বাইট সেল, বা হেলমেট সেল। ধরা যাক ওই আরবিসি কে কামড় দিছে ম্যাক্রোফেজ, বা আমরা যদি একটা বিস্কুটকে কামড় দিই যেরকম হবে এরকম, ধরা যাক আরবিসি এরকম গোল হওয়ার কথা কিন্তু দিতে কামড় দিয়ে কেউ নিয়ে নিছে, এই ধরনের বাইট সেল থাকতে পারে, ভাঙাচোরা সেল থাকতে পারে, ফ্র্যাগমেন্ট মানে সিস্টোসাইট থাকতে পারে, টার্গেট সেল থাকতে পারে। তারপর যেহেতু হিমোলাইসিস হবে, বোন ম্যারো কম্পেনসেট করতে গিয়ে বেশি বেশি ইলেকট্রোলাইসিস করবে, করতে গিয়ে কিছু ইম্যাচিউর ইলেকট্রোসাইট চলে আসবে, তাই তো, মানে ম্যাচিউর হওয়ার আগে চলে আসবে, তাহলে রেটিকুলোসাইট চলে আসবে। রেটিকুলোসাইট তো আরবিসি হওয়ার আগের অবস্থাটাই, তাহলে রেটিকুলোসাইট এখানে বাড়বে, থ্যালাসেমিয়াতে রেটিকুলোসাইট বাড়বে। নর্মালি তো যেটা আছে 0.2 to 2% আমরা বলি রেটিকুলোসাইট, বা 5%-এর সরি 5%-এর বেশি হবে, 5 থেকে 15% হইতে পারে থ্যালাসেমিয়াতে রেটিকুলোসাইট কাউন্ট। তো রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে, এটা আমরা মাথায় রাখলাম যে রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে গেছে। এবং শুধু তাই না, নিউক্লিয়েটেড আরবিসি চলে আসতে পারে, যেটাকে আমরা এনআরবিসি বলি সংক্ষেপে। তাহলে পেরিফেরাল ব্লাডে নিউক্লিয়েটেড আরবিসি পাইতে পারি, ফ্র্যাগমেন্টেড সেল পাইতে পারি, টার্গেট সেল পাইতে পারি, রেটিকুলোসাইট কাউন্ট বেশি পাবো, এসব আর কি আমাদের ফিচার পাবো। ইভেন টিয়ার ড্রপ সেলও পাইতে পারি, বেসিক্যালি স্টিপিং পাইতে পারি। যাই হোক, এটা আমাদের দরকার নেই, আমাদের যেগুলো মূল কথা সেগুলো বলতে হবে। সেটা হচ্ছে কি, আমরা যে এনিমিয়া ফিচারগুলো দিয়ে পিবিএফ এ শুধু এই কটা সেলের নাম বললাম, টার্গেট সেল, ফ্র্যাগমেন্টেড সেল, নিউক্লিয়েটেড আরবিসি, যেগুলো আমাদের মনে রাখা সহজ, যেগুলো আমাদের যৌক্তিক, যে হ্যাঁ এটা এইভাবে এইভাবে হচ্ছে, ঠিক আছে। এছাড়া অন্য কিছু থাকতে পারে, সেগুলো জরুরি না। এখন এটার জন্য আমরা আর কি টেস্ট করবো, বায়োকেমিক্যাল কিছু টেস্ট করতে পারি। সেটা কি, আমরা যেহেতু এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক নিয়ে, আয়রন ডেফিসিয়েন্সি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক নিয়ে এটা পরীক্ষায় ধরা হয়, দুটো পার্থক্য কি, দুটো পার্থক্যের মধ্যে এখানে বায়োকেমিক্যাল টেস্টে আমরা সেরকম যে আয়রন প্রোফাইলগুলো করবো এগুলো মোটামুটি সব নর্মাল থাকবে, যদি এক্সেসিভ ব্লাড ট্রান্সফিউশন তার না করায়, রেগুলার যদি ব্লাড ট্রান্সফিউশন না করা থাকে, তাহলে মোটামুটি আয়রন প্রোফাইলগুলো নর্মাল থাকবে। আর আইডিয়াতে কেমন থাকবে সেটা আমরা বলছি। আর বিলিরুবিন রেইজ করবে, যেহেতু আরবিসি ব্রেকডাউন হবে, হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি হবে, বিলিরুবিন রেইজ করবে। এখন হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস কেমন হবে। আমি একটু দ্রুত কথা বলতেছি, কারণ বড় ভিডিও হবে তো, মানে বেশি বড় হয়ে গেলে সমস্যা, এই জন্য একটু দ্রুত কথা বলতেছি। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আমরা তো জানি যে এখানে হিমোগ্লোবিন টাইপ গুলো দেখা হয় কি কি টাইপ। তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস কনফার্মেটরি টেস্ট, এখানে আমরা দেখবো বিটা থ্যালাসেমিয়ায় যেমন হিমোগ্লোবিন এফ বেড়ে যায় অনেক বেশি, তাহলে সেটা আমরা দেখতে পারবো হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে। এটা নিয়ে আলাদা ভিডিও আছে কেন এগুলো বাড়তেছে। আচ্ছা, তো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস কনফার্মেটরি টেস্ট। আরটা কি করতে পারবো, এক্স রে। এক্সরেতে আমরা পাবো হচ্ছে ক্রু কাট অ্যাপিয়ারেন্স, থ্যালাসেমিয়ার পেশেন্টে হয় ক্রু কাট অ্যাপিয়ারেন্স। কেন ক্রু কাট অ্যাপিয়ারেন্স, কি ক্রু কাট অ্যাপিয়ারেন্স, এটা আমাদের ওই ভিডিওতে বলা আছে। তাহলে এগুলো আমরা পাইতে পারি থ্যালাসেমিয়াতে। এখন এরপর আসি সিকল সেল এনিমিয়া। তাহলে থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া তো মোটামুটি একই রকম, দুটাই হিমোলাইটিক ডিসঅর্ডার। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার কি সিকল সেল এনিমিয়াতে, সেটা হচ্ছে যে ওই হিমোগ্লোবিন সিকল সেল এনিমিয়াতে কি হবে,
হিমোগ্লোবিন কমে যাবে আমরা জানি, হিমোগ্লোবিন কমলে ইএসআর বেড়ে যায় না, এখানে বাড়বে না। হিমোগ্লোবিন কমলে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমবে যেহেতু এটা এনিমিয়া, কিন্তু ইএসআর এখানে ওই অনুপাতে বাড়বে না। কেন বাড়বে না? কারণ এখানে সেলগুলো সিকেল শেপ হয়ে যায়। সিকেল শেপ হয়ে গেলে রেড সেলের রোলস ফর্মেশন কম হয়। রোলস মানে আপনারা যেটাকে অনেকে বলেন রোলেক্স বা রোলক্স, ওই রকম না, ওটা উচ্চারণ হচ্ছে রোলস বা রোলো আর রোলস। তো রোলস ফর্মেশন কমে যায় কেন? সিকেল শেপের কারণে রোলো ফর্মেশন করতে পারে না। রোলো যদি ফর্ম না করতে পারে তাহলে গ্র্যাভিটির কারণে যে দ্রুত পড়ার কথা সেটা পড়তে পারবে না, যার কারণে ইএসআর ওই অনুপাতে বাড়ে না এখানে। তাহলে এটা একটা পয়েন্ট। আর পিবিএফ এ আমরা কি পাবো? ওই যা মোটামুটি এখানে যেহেতু সিকেল সেল যেহেতু মাইক্রোসাইটিক হাইপোক্রমিক ক্যাটাগরিতে পড়ে না, সিকেল সেল কি কোন ক্যাটাগরিতে পড়বে? নর্মোক্রমিক নর্মোসাইটিক সেল পাবো আমরা। কারণ হচ্ছে এখানে তো ওই হিমোগ্লোবিন চেইন ডিফেক্টেড কিন্তু কম তৈরি হইতেছে না, যার কারণে একটা জায়গায় শুধু একটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যায়। নর্মোগ্লোবিন নর্মোসাইটিক ব্লাড প্রেসার পাবেন, এখানে রেডিকুলোসাইট কাউন্ট বাড়তে পারে যেহেতু হিমোলাইসিস হয়। একইভাবে হিমোলাইসিস হওয়ার কারণে কম্পেনসেট করতে গিয়ে কিছু আর্লি আরবিসি চলে আসে ব্লাডে, যে রেডিকুলোসাইট হিসেবে বেড়ে যায়। আর এখানেও ওই টার্গেট সেল ফ্র্যাগমেন্ট সিরাম সেল পাওয়া যেতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে আলাদা কিছু টেস্ট করবো আর কি। এই বোন ম্যারো মোটামুটি একই কথাবার্তা, আলাদা কিছু টেস্ট করবো, সেগুলো কি? এটা সিকেল টেস্ট বা সিকলিং টেস্ট বলি আমরা। সিকেল শেপ হয়েছে কিনা এটা খুব সহজ টেস্ট আছে, এবং জাস্ট কাভার স্লিপ দিয়ে একটা এক ফোঁটা ব্লাড নিয়ে মাইক্রোস্কোপে করা যায় পেট্রোলিয়াম জেলি দিয়ে, সেটা বলার দরকার নাই। হিমোগ্লোবিন সলিউবিলিটি টেস্ট আর হচ্ছে এটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা যেতে পারে। আর এই হচ্ছে আমাদের মোটামুটি এনিমিয়ার কথাবার্তা। আর কি কোনো কিছু? আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে বলেছি, মেগালোব্লাস্টিক এনিমিয়া বলেছি, পার্নিশিয়াস এনিমিয়া বলেছি, অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলেছি, থ্যালাসেমিয়া বললাম, সিকেল সেল এনিমিয়া বললাম। আমার মনে হয় এনিমিয়া নিয়ে এতটুকু জানলেই চলবে। এরপর আমরা বলতে পারি হচ্ছে প্লেটলেট ডিসঅর্ডারটা নিয়ে, একটু যেটা একটু সহজ বা শর্টকাটে প্লেটলেট ডিসঅর্ডারটা আমরা বলে ফেললে মনে হয় ভালো হয়। আচ্ছা, প্লেটলেট ডিসঅর্ডার নিয়ে প্রথমে বলতে হলে প্রথমে একটু মনে হয় কথা বলে নিতে হবে যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক পাথওয়ে নিয়ে একটু না বললে হবে না আসলে। ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক পাথওয়ে, এখন ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক এটা এত ডিটেলস এখানে বলা যাবে না, সেজন্য আমরা শুধু জানবো যে এখানে কোনটাতে কোন কোন ফ্যাক্টর ব্যবহৃত হয়। এখন আমরা আমাদের একটা মনে রাখার জন্য ধরে নেবো যে আমাদের মূল টার্গেট হচ্ছে 10 হওয়া। তাহলে আমরা 10 কিভাবে বানাতে পারি? 3 + 7 এই নিয়ে আমরা 10 করতে পারি, এটা যোগ করে 10 বানাতে পারি। আর হচ্ছে বিয়োগ করে করে 10 আসতে পারি। কি রকম? ধরা যাক আমরা এখানে 12 থেকে শুরু করলাম, 12 থেকে আস্তে আস্তে 10-এ নামবো। 12-এর পরে 11, 11-এর পরে 10 যেহেতু এখানে আছে তাহলে 10 বাদ দিলাম, 9, 9-এর পরে 8, 8 আর 10 মানে 8 থেকে 8, 9, 10, 11, 12 মানে 12 এই পর্যন্ত। কিন্তু 12 থেকে 10-এ 8 পর্যন্ত আসবো, কিন্তু 10 যেহেতু এখানে আছে সেখানে 10-কে বাদ দিলাম। তাহলে মনে রাখা 3 + 7 এই মিলে 10 করতে পারি। 12, 11, 9, 8, 10 এই মিলে মানে 10-এ আসতে পারি, 12 থেকে 8 পর্যন্ত আর কি, সরি। আর এদিকে 10 বানাইতে পারি কিভাবে? 5 × 2 × 1 এই মিলে 10 বানাইতে পারি মনে রাখার জন্য। তাহলে এটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, আর এটা হচ্ছে কমন পাথওয়ে। এটা হচ্ছে কমন পাথওয়ে। তাহলে এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর লাগবে 3 এবং 7, এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর লাগবে 3 এবং 7, ইন্ট্রিনসিকে লাগবে 12, 11, 9, 8, 10 মানে 8 থেকে 12 পর্যন্ত, 8, 9, 10, 11 মানে 10 যদি আমরা এখানে ধরি, 10, 11, 12 যাই হোক। আর কমন পাথওয়ে দেখি 1, 2, 5, 10 এই হচ্ছে পাথওয়ে গুলো। তাহলে মনে রাখা যাবে আমাদের যে ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে কোনটা। এখন আর দুটো জিনিস এখানে আগে বলে নেই, তাহলে আমাদের আলোচনা সুবিধা হবে। একটা হচ্ছে প্রথ্রম্বিন টাইম, একটা হচ্ছে এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম। এই দুটো কি? প্রথ্রম্বিন টাইম দিয়ে আমরা দেখি মেইনলি এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভিটি ঠিক আছে নাকি, আর আমরা এপিটিটি দিয়ে দেখি আমরা ইন্ট্রিনসিক পাথওয়ের অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। তাহলে যদি আমরা এপিটিটি করি তাহলে বুঝবো যে এই ফ্যাক্টরগুলোর কোথাও কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা। যদি ডেফিসিয়েন্সি থাকে কোথাও তাহলে বুঝবো যে এটা এপিটিটি যদি ইনক্রিজ করে তাহলে বুঝবো এখানে কোথাও ডেফিসিয়েন্সি আছে। এই কারণে ঠিক মতো ক্লট হইতেছে না, পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম বাড়তেছে। আবার
যদি এই ফ্যাক্টরের সমস্যা থাকে, যদি পিটি বাড়ে, প্রথমবিন টাইম বাড়ে, তাহলে বুঝবো যে এই ফ্যাক্টরের কোথাও সমস্যা আছে, এই জায়গার কোথাও সমস্যা আছে, মানে হয় এক্সটেন্সিভ না এই পাথওয়েতে কোথাও সমস্যা, যার কারণে প্রথমবিন টাইম বাড়তেছে, ওই ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে, এই জন্য ক্লট হইতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের একটা সহজ কথা। পিটিএ পিটিটি নিয়ে আরো কথা বলা যাবে, কিন্তু আমাদের মনে রাখার জন্য আমরা এতটুকুই দেখি। এখন আমরা আসবো হচ্ছে দুটো জিনিস এখানে বলবো, একটা আইটিপি, একটা হচ্ছে হিমোফিলিয়া, এই দুটো নিয়ে কথা বলবো, আর এখানে বেশি কিছু বলবো না। সেটা হচ্ছে আইটিপি কি, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, আইটিপি, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। তো পারপুরা হয় আমরা জানি, তো এখানে ইমিউন বলতেছে, ইমিউন মেকানিজম হয়, অ্যান্টিবডি প্রোডাকশন হয়। থ্রম্বোসাইটোপেনিয়া তো বলেই দিছি, থ্রম্বোসাইটোপেনিয়া মানে থ্রম্বোসাইট কমবে। তাহলে যখন আমরা বলবো, টেস্ট গুলো বলবো, ব্লাড পিকচারে আমরা কি বলবো, ওই যে হিমোগ্লোবিন যদি এতক্ষণ বলছিলেন, তাহলে এখানেও একটু বলি, হিমোগ্লোবিন কি হবে, কমতে পারে, আরবিসি কমতে পারে। কেন? কারণ যেহেতু প্লেটলেট কম, ব্লিডিং হয়, যার কারণে হিমোগ্লোবিন আরবিসি কমতেই পারে। তো এটাও আমাদের মূল টার্গেট না, মূল কথা এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে প্লেটলেট আমরা কম পাবো সিবিসি রিপোর্ট যদি করি। পিবিএফ এ কি, আরবিসি ডাব্লিউবিসি সব নরমাল দাও, প্লেটলেট কাউন্ট কম দাও, সাইজ শেপ ভেরিয়েশন থাকে, জায়ান্ট প্লেটলেট পাওয়া যায়। কেন জায়ান্ট প্লেটলেট পাওয়া যায়? ওই একই রকম কথা, যে অ্যাক্সিলারেটেড থ্রম্বোপয়েসিস যে হইতেছে বোন ম্যারোতে, যেহেতু পেরিফেরাল ব্লাডে প্লেটলেট কম, বোন ম্যারো তার থ্রম্বোপয়েসিসের গতি বাড়াচ্ছে, গতি বাড়াতে গিয়ে কিছু জায়ান্ট প্লেটলেট চলে আসে। জায়ান্ট প্লেটলেট পাইলে বুঝবো যে এখানে আমাদের থ্রম্বোপয়েসিস অ্যাক্সিলারেটেড রেটে হইতেছে, সরি। তাহলে বোন ম্যারো যদি আমরা দেখি, একই কথা, মেইন পয়েন্ট কোনটা, মেগাকারিওপয়েসিস বোন ম্যারোতে বাড়তেছে, শেষ। এখন আমাদের মূল যেটা আমরা বলতে চাচ্ছি এখানে, যে স্ক্রিনিং যে রিপোর্টগুলো, সেগুলো কি হবে, কি কি সেটা, বিটি, সিটি, পিটি, এপিটিটি, এই কটা কি হবে, বিল্ডিং টাইম কি হবে। এখানে একটা কথা বলে রাখি, যে আমাদের ভেসেলে যদি কোথাও ইনজুরি হয়, সেখানে প্রথমে ভন উইলিয়াম ফ্যাক্টর গিয়ে লাগে, তার সাথে গিয়ে প্লেটলেট লাগে, যেটাকে আমরা বলি প্লেটলেট অ্যাডহেশন। তারপরে সে আরো নতুন নতুন প্লেটলেট এসে লাগে মেডিয়েটরের কারণে, শর্ট করে বলতেছে, খুবই শর্ট, সেটা বলি প্লেটলেট অ্যাগ্রিগেশন। তো এই যে কাজটা, ব্লিডিং বন্ধ করে এরা মেইনলি, প্রথমে প্লেটলেট অ্যাগ্রিগেশন বা অ্যাডহেশন, এই ব্লিডিং বন্ধ করে প্লেটলেট। তো প্লেটলেট না থাকলে, প্লেটলেটের ডেফিসিয়েন্সি থাকলে, এটা হবে হচ্ছে ব্লিডিং টাইম বাড়বে, ব্লিডিং সহজে বন্ধ হবে না। এটা সহজ কথা, যে প্লেটলেট ডেফিসিয়েন্সি থাকলে ব্লিডিং টাইম বাড়বে। আর যদি ক্লটিং ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি থাকে, যেগুলো আমরা জানি প্রাইমারি হিমোস্ট্যাটিক প্ল্যাক হইতে গিয়ে লাগে, এই যে আলটিমেটলি ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি করে, যে পাথর দিয়ে শুরু করি। তো ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথরেও বড় একটা লেকচার আছে, সেটা দেখতে পারেন। তো এই ফিব্রিন আলটিমেটলি তৈরি হয় না। তো ক্লটিং ফ্যাক্টরে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, তাহলে বাড়বে হচ্ছে ক্লটিং টাইম। এটা হলো সহজ কথা, এবং এটা মনে রাখতে হবে যে প্লেটলেটের সমস্যা থাকলে ব্লিডিং টাইম বাড়বে, আর ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ক্লটিং টাইম বাড়বে। তাহলে আমরা এখন দেখি এখানে সমস্যাটা কি। তাহলে আইটিপিতে কি, প্লেটলেট কম, তার মানে ব্লিডিং টাইম বাড়বে, তার মানে ক্লটিং টাইম নর্মাল, প্রথম বিন টাইম, প্রথম বিন টাইম নর্মাল, এপিটিটি নর্মাল। তাহলে এটা আমাদের গেল হচ্ছে এখন আইটিপি। এখন যদি আমি হিমোফিলিয়ার আলাপ করি, হিমোফিলিয়ার আলাপে কি হবে, এটা কি ধরনের ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। কার হবে, কেন হবে, এগুলো আমরা মোটামুটি মনে হয় জানি। হিমোফিলিয়া এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এখানে আমরা কি কি দেখবো, ক্লটিং টাইম, ব্লিডিং টাইম কেমন হবে, বিটি, সিটি, পিটি, এপিটিটি কেমন হবে, এগুলো এগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে ব্লিডিং টাইম, হিমোফিলিয়াতে কি ডেফিসিয়েন্সি থাকে, ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9, সেগুলো কি, ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, প্লেটলেটের সাথে সমস্যা নাই, তাই ব্লিডিং টাইম নর্মাল। তাহলে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকলে ক্লটিং টাইম বাড়বে। আর ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9 কোন পাথওয়েতে লাগে, এটা হচ্ছে কথা। দেখি তো আমরা ফ্যাক্টর 8 কোথায় আছে, এদিকে নাই, ফ্যাক্টর 8 কোথায় আছে, এখানে। ফ্যাক্টর 9 কোথায়, এখানে। এই দুটো ডেফিসিয়েন্সি হিমোফিলিয়া হয়। এই দুটো কোন পাথওয়েতে আছে, ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ের টেস্ট কোনটা, ইন্ট্রিনসিক পাথওয়ের টেস্ট কোনটা, আমরা কি করি, আমরা কি বলছিলাম, যে এপিটিটি দেখি, এপিটিটি দিয়ে ইন্ট্রিনসিক পাথওয়ে দেখি, তাহলে এপিটিটি বাড়বে। আর প্রথম বিন টাইম যেহেতু এক্সট্রিনসিক পাথওয়ের সাথে সম্পর্ক নাই, তাহলে এটা নর্মাল। তাহলে এই বোঝা গেল কেন কি হলো। এরপর যে ভন নিউরন ফ্যাক্টর এবং ডিআইসি, এগুলোতে কেন দুটোই বাড়ে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, সেটা এখান থেকে আপনারা বুঝবেন, যেহেতু দুই ধরনের ঝামেলাই থাকে। এটা নিয়ে আর কথা না বলি, এই মোটামুটি আমাদের প্লেটলেট ডিসঅর্ডার। এরপর আসলে হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া নিয়ে কথা বললেই আমাদের কথাবার্তা শেষ। আচ্ছা, এবার আসি লিউকেমিয়া নিয়ে। তো লিউকেমিয়া, আমরা লিউকেমিয়া, লিম্ফোমা, এই তো দুটো নিয়ে কনফিউশন হয় একটু অনেকেরই, লিউকেমিয়া আর লিম্ফোমা।
এই দুটো মোটামুটি একই জিনিস, দুটা মোটামুটি একই জিনিস, শুধু আসলে ডিপেন্ড করে যেটা কি রকম তাদের বিহেভিয়ার, প্যাটার্ন অফ স্প্রেড কি রকম। মানে একটা যদি লেবু হয় আর একটা হচ্ছে লেবু জুস, একটা যদি লেবু হয় তাহলে একটা লেবু জুস। এই লেবু হচ্ছে লিম্ফোমা, লেবু জুস হচ্ছে লিউকেমিয়া। মানে ধরা যাক একটা সেলে মিউটেশন হয়েছে, সেটা পলিফারেশন হতেছে, সেটা যদি বোন ম্যারোতে ইনফিলট্রেট করে ডিফিউজলি এবং সেটা পেরিফেরাল ব্লাড স্প্রেড করতেছে, এটা হচ্ছে লিউকেমিয়া। আর যদি কোনো একটা ম্যাচ তৈরি করে, ধরা যাক বোন ম্যারোতে হোক, লিম্ফ নোডে হোক, অথবা স্প্লিন বা যেখানেই হোক, সেটা হচ্ছে লিম্ফোমা। তাহলে শর্টকাটে এতটুকুই। লিউকেমিয়া আমরা কি জানি যে ক্লিনিক্যাল বিহেভিয়ার অনুসারে এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক, এই দুটা। আর সেল লাইন, অ্যাকর্ডিং টু সেল লাইন কি বলতে পারে, মাইলয়েড আর হচ্ছে লিম্ফয়েড, এই দুইটা সেল লাইনে ভাগ করা যায়। তাহলে অ্যাকিউট হতে পারে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। অ্যাকিউটটা হচ্ছে ব্লাস্ট সেল তৈরি হয়, মানে যদি আমরা একটা ম্যাচুরেশন স্টেজ ধরি, যে ব্লাস্ট সেল থেকে আস্তে 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 ম্যাচিউর লিম্ফোসাইট বা ম্যাচিউর মাইলোসাইটে যে সিরিজ গুলো আছে সেগুলো তৈরি হয়। তো আর্লি ম্যাচুরেশন যেটা হয় সেগুলো হচ্ছে অ্যাকিউট, মানে ব্লাস্ট সেল। আলটিমেটলি যদি ম্যাচিউর হতে পারে তাহলে সেগুলো হচ্ছে সাইট, সেগুলো বলবো সাইট, সাইট আর হচ্ছে ব্লাস্ট। তো এই অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া বা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, আর ক্রনিক হলে হয়ে যাবে সাইট, ক্রনিক সাইটিক লিউকেমিয়া বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, সাইট আর হচ্ছে ব্লাস্ট। আচ্ছা, এখন অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, এটাকে বলা হয় আরেকটা নাম আছে, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া তো আছেই, বা অ্যাকিউট নন লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তাহলে এইভাবে বলা যেতে পারে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট নন লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এই অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার চেয়ে বা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার চেয়ে অ্যাকিউট নন লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া নামটা বেশি প্রিফারেবল। কারণ হচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার আমরা অনেকগুলো টাইপ আছে, যেমন M0 1 2 3 4 5 6 7, সেখানে অ্যাকিউট ইরিথ্রোসাইটিক লিউকেমিয়া আছে, মেগাক্যারোসাইটিক লিউকেমিয়া আছে। তো মেগাক্যারোসাইট থাকলে এটাকে ঠিক মাইলয়েডের সাথে যায় না, যদিও মাইলয়েড সিরিজের সেল থেকে আসে, সেই জন্য বলা যায় নন লিম্ফোব্লাস্টিক। আচ্ছা, তো এখন আমরা আসি ল্যাব ডায়াগনোসিস, যেহেতু আমাদের মূল কথা হচ্ছে ল্যাব ডায়াগনোসিস নিয়ে। তো ল্যাব ডায়াগনোসিস আসলে অ্যাকিউট মাইলোব্লাস্টিক আর অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিম্ফোমিয়া ল্যাব ডায়াগনোসিস মোটামুটি সেম সবকিছুই। আমরা প্রথমে বলবো কি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এটা কি হবে, এএমএল বা যাই বলি, এটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ এখানে কমে যাবে। আচ্ছা, এখানে কি হয়, যেহেতু নিওপ্লাস্টিক একটা লেশন, মাইলয়েড স্টেম সেলের লেশন, তো মানে হেমাটোপয়েডিক স্টেম সেল, তো যেহেতু নিওপ্লাস্টিক একটা লেশন, তো নিওপ্লাস্টিক পলিভার্সনে বোন ম্যারোটাকে সে মোটামুটি দখল করে ফেলে, যার কারণে হিমোগ্লোবিন বা আরবিসি পেরিফেরাল ব্লাডে কমে যায়। যেহেতু বোন ম্যারো দখল, তার মানে প্লেটলেটও কমে যাবে। এবং ডাব্লিউবিসি যেগুলো তৈরি হয় সেগুলো তো সবই ব্লাস্ট, মানে সেগুলো অতটা ফাংশনালি অ্যাক্টিভ না। তার মানে আলটিমেটলি ডাব্লিউবিসি ডিফেক্টের কারণে বা ডাব্লিউবিসি কম থাকলে যেরকম সাইন সিমটম হতো শরীরে, সেই ডাব্লিউবিসি মানে লিউকোপেনিয়ার সাইন সিমটম পাওয়া যাবে, প্লেটলেটস যেহেতু কম, ব্লিডিং ডিসঅর্ডারের সাইন সিমটম পাওয়া যাবে, আরবিসি যেহেতু কম, এনিমিয়া সাইন সিমটম পাওয়া যাবে। মানে প্যানসেন্টিমেন্টের মতো পেশেন্ট ফিচার শো করবে। তো হিমোগ্লোবিন তাহলে কেন কমবে আমরা জানলাম, হিমোগ্লোবিন যদি কমে তাহলে ইএসআর কি হয়, আমরা তো ওই সূত্র জানি মোটামুটি, ইএসআর বাড়বে। এখন এটা তো মূল জিনিস কি, মূল জিনিস আমাদের দরকার হচ্ছে টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসিটা কেমন হবে। যেহেতু লিউকেমিয়া বাদ এগুলো নিয়ে আলাপ করলাম না, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কেমন হবে। টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি হচ্ছে সাধারণত মোটামুটি 1 লাখের মতো হয়, 1 লাখের মতো হইতে পারে। তো কিন্তু ঘটনা আছে এখানে একটা, এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, পয়েন্টটা খুব জরুরি, সেটা হচ্ছে সাবনর্মাল টু মডারেটলি এলিভেটেড। সাবনর্মাল মানে নর্মালের চেয়েও কম হতে পারে। নর্মাল যে আমরা ডাব্লিউবিসি জানি 4,000 থেকে 18,000 11,000, তারও কম হতে পারে। মানে 1,000 থেকে ধরা যাক 1 লাখ, এরকম একটা সংখ্যা হতে পারে। তো এটা আমাদের মূল কথা। তো এখন স্যাররা জানতে চাবে কি, যে আমরা বোন ম্যারোতে কি করবো, কারণ বোন ম্যারোটা জরুরি, লিউকেমিয়া ডায়াগনোসিসের জন্য বোন ম্যারোটা জরুরি। সরি, বোন ম্যারোর আগে আমরা পিভিএফ বলে নিই, পিভিএফ, বোন ম্যারো জরুরি কিন্তু পিভিএফটা বলে নিই। পিভিএফ আমরা কি পাবো, মেইনলি আমাদের লক্ষ্য থাকবে ডাব্লিউবিসি সিরিজটা কেমন, যেহেতু ডাব্লিউবিসি সিরিজের সাধারণত ডাব্লিউবিসি সিরিজেরই ঝামেলা হয়। তো তাহলে এখানে নাম হচ্ছে অ্যাকিউট মাইলোব্লাস্টিক আর অ্যাকিউট বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এই দুটোই তো আমাদের একসাথে বলছি যে একসাথে আলোচনা করব। তাহলে নাম মাইলোব্লাস্টিক, তাহলে মাইলোব্লাস্ট পাবো,
অথবা লিম্ফোব্লাস্ট পাবো পেরিফেরাল ব্লাডে। এবং এই ব্লাস্ট সেলটাই হচ্ছে মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে ব্লাস্ট সেলই মোটামুটি দখল করে ফেলবে পিবিএফ এর ডাব্লিউবিসি সিরিজের। ডাব্লিউবিসি সিরিজের যা সেল আছে মেজরিটি সেল হচ্ছে ব্লাস্ট সেল থাকবে, হয় মাইলোব্লাস্ট অথবা লিম্ফোব্লাস্ট। এখন এই সম্পূরক প্রশ্ন এখানে ধরবেই, যদি এই কোশ্চেন কেউ বলে বা পরীক্ষায় আসে মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্টের পার্থক্যটা কি, তো পার্থক্যটা আমরা কয়েক ভাগে ভাগ করে পড়বো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। পার্থক্যের জন্য আমরা তিনটা জিনিস মাথায় রাখবো। কি কি? মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্টের পার্থক্যের জন্য আমরা মাথায় রাখবো তিনটা জিনিস। একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে নিউক্লিয়াস, আর একটা সাইটোপ্লাজম। এই তিনটা জিনিস মাথায় রাখলেই হবে। তিনটা জিনিস মূল হলো তিনটা পয়েন্ট। সাইজ, সাইজ কার বড়, মাইলোব্লাস্টের নাকি লিম্ফোব্লাস্টের? মাইলোব্লাস্টের সাইজ বড় আর লিম্ফোব্লাস্টের একটু ছোট। দেখানোর জন্য দেখাচ্ছি, মাইলোব্লাস্ট বড়, লিম্ফোব্লাস্ট ছোট। তাহলে মাইলোব্লাস্ট বড়, তাহলে মাইলোব্লাস্টের নিউক্লিয়াসটা ধরা যায়, এটা মাইলোব্লাস্টের নিউক্লিয়াস, আর এটা হচ্ছে লিম্ফোব্লাস্টের নিউক্লিয়াস। তাহলে এখানে আমরা অনেকগুলো জিনিস ধারণা করতে পারি। একটা হচ্ছে মাইলোব্লাস্টের সাইজ বড়, লিম্ফোব্লাস্টের সাইজ ছোট। তারপর আসি সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম কার বেশি? নিউক্লিয়াসের চেয়ে সাইটোপ্লাজম বেশি অনেক দেখা যাচ্ছে, আর মাইলোব্লাস্টের সাইটোপ্লাজম বেশি। সাইটোপ্লাজম বেশি হওয়ার কারণেই সে সেলের সাইজ। মাইলোব্লাস্টের যেহেতু সাইটোপ্লাজমের সাইজ বড়, এই জন্য তার সেলের সাইজও বড়। তাহলে সাইটোপ্লাজম বেশি মাইলোব্লাস্টের, আর লিম্ফোব্লাস্টের সাইটোপ্লাজম কম। তাহলে এটা বললাম। তাহলে এনসি রেশিও কি? এখন আসি নিউক্লিয়াসের ভিতরে ঢুকি। সাইটোপ্লাজম শেষ হয়নি, সাইটোপ্লাজম সাইজ বললাম। সাইটোপ্লাজম গ্র্যানিউলস কার থাকে? সাইটোপ্লাজম গ্র্যানিউলস থাকবে হচ্ছে এই মাইলোব্লাস্টের। তো গ্র্যানিউলস গুলোই, যেগুলো আমরা বলি অ্যাজিরোফিলিক গ্র্যানিউলস, সেগুলো একসাথে হয়ে তৈরি করতে পারে রড শেপ কিছু জিনিসপত্র তৈরি করতে পারে, রড স্প্লিন্টার শেপ জিনিস, যেগুলো বলি অড রড। কি বলি? অড রড। তাহলে মাইলোব্লাস্টে অড রড থাকবে, লিম্ফোব্লাস্টে অড রড থাকবে না। সাইটোপ্লাজমে এই অড রড থাকবে কোত্থেকে? তারপর আসলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস যদি আমরা প্রথম কথা বলি, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও। তো নিউক্লিয়াস ছোট, সাইটোপ্লাজম বেশি, তাহলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও। তো নিচেরটা যদি বড় হয়, আমরা যদি জানি যে রেশিও থাকে মাইলয়েড ইলেকট্রোফেট রেশিও যেমন দেখেছি, তাহলে নিউক্লিয়াস উপরে, সাইটোপ্লাজম নিচে। নিচেরটা যদি বড় হয় তাহলে রেশিওটা কি হবে? ছোট হবে। আর এখানে নিউক্লিয়াস যেমন, সাইটোপ্লাজম তার চেয়ে কম, সাইটোপ্লাজম অনেক কম না, তাহলে রেশিওটা বড় হবে। তাহলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও আমরা বললাম কম হবে কোথায়, আর হচ্ছে বেশি হবে কোথায়? আর নিউক্লিওলাই, নিউক্লিওলাই এখানে 3 থেকে 5টা নিউক্লিওলাই থাকে, আর এখানে 1 থেকে 2টা নিউক্লিওলাই থাকে নাও থাকতে পারে। তাহলে নিউক্লিওলাইয়ের পার্থক্য আমরা বললাম। ক্রোমাটিন হচ্ছে এখানে একটু লুজ থাকে, এখানে একটু ডেন্স ক্রোমাটিন থাকে। এই হলো আমাদের মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্টের পার্থক্য। তাহলে পিবিএফ থেকে এতটুকু কথা বললেই চলবে। আর লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে স্মেয়ার সেল পাওয়া যায়। স্মেয়ারের সময় কিছু সেল ভেঙে চলে যায়, যে লিম্ফোব্লাস্ট গুলো আছে সেগুলো স্মেয়ার সেল। তাহলে এইগুলো আমাদের পিবিএফ এর কথা। এখন আমরা যদি বোন ম্যারোতে, বোন ম্যারো আর বাদ বাকি সেলের কথাবার্তা বললাম না, যে আরবিসি তো আমরা জানি যেহেতু কমে যাবে তাহলে এনিমিয়া হবে। এটা কি ধরনের এনিমিয়া? নবগ্রহীন নবসারিক এনিমিয়া খুঁজে পাবো। প্লেটলেট থ্রম্বোসাইটোপেনিয়া হবে। আচ্ছা, এখন আসি বোন ম্যারোতে। বোন ম্যারোতে আমরা কি পাবো? ওই যে সেলুলারিটি। তাহলে বোন ম্যারো সেলুলারিটি কি হবে? ইনক্রিজ করবে অবশ্যই। ম্যালিগন্যান্সি তাহলে তো ইনক্রিজ করবে, এটা নিয়ে তার কোনো কনফিউশন নাই। এখন আসি মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও কি রকম হবে? তাহলে মূল ঝামেলা কোথায় এখানে? মাইলয়েড সিরিজে মাইলয়েডটা বেশি পলিফারেশন হতেছে, নিওপ্লাস্টিক পলিফারেশন। তাহলে রেশিওর উপরেরটা যদি বেড়ে যায় তাহলে রেশিওটা কি বাড়বে না? তাহলে মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও ইনক্রিজ করবে। এনিমেতে আমরা কি দেখেছিলাম? মাইলয়েড ইরিথ্রয়েড রেশিওটা ডিক্রিজ করে, আর এখানে ইনক্রিজ করতেছে। গ্রানুলোপয়েসিসটা ইনক্রিজ করবে, যদি গ্রানুলোপয়েসিস কি ঝামেলা, আর মেগাকার্পয়েসিস আর ইরিথ্রোপয়েসিস ডিক্রিজ করবে, আমরা জানি এটা। আচ্ছা, আর স্পেশাল টেস্ট কি আছে? স্পেশাল কি টেস্ট আছে এখানে? স্পেশাল টেস্ট আছে সুদান ব্ল্যাক বি বলে একটা, সুদান ব্ল্যাক বি লাগবে না, শুধু নাম জানতে পারলেই চলবে। আর হচ্ছে মাইলোপারক্সিডেজ, এই দুটো হচ্ছে পজিটিভ থাকে এএমএল এ, মাইলয়েড লিউকেমিয়াতে সুদান ব্ল্যাক বি আর হচ্ছে ওই মাইলয়েড পারক্সিডেজের টেস্ট যদি আমরা করি এটা পজিটিভ থাকবে। আর লিম্ফয়েড যেটা এএলএল, এখানে পজিটিভ থাকবে হচ্ছে অ্যাসিড ফসফেটেজ আর হচ্ছে পারায়োডিক অ্যাসিড শিফট। পিরিয়ডিক বলা অনেকে, ওরকম না, পারায়োডিক অ্যাসিড শিফট আর হচ্ছে অ্যাসিড ফসফেটেজ, এই দুটো হচ্ছে পজিটিভ থাকবে এএলএল এ, আর হচ্ছে এএমএল এ। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি টেস্ট গেল। এখন আমরা সংক্ষেপে আর একটু শেষ করে ফেলবো লেকচার, সেটা হচ্ছে সিএমএল আর সিএলএল এর কথা বলবো। সিএমএল আর সিএলএল
এটা কি বলছি, ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আর ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এখন এটার সিএমএল যদি আমরা প্রথমে বলি, আচ্ছা এএমএল এএলএল এগুলো যে বললাম অ্যাকিউট লিউকেমিয়া, এগুলো সবারই হতে পারে, সব এজে হতে পারে। এএমএলটা সাধারণত বড়দের হয়, এএলএলটা সাধারণত ছোটদের হয়, আর সিএমএল সিএলএল সবই আসলে বড় বয়সের জন্য। এখন যদি আমরা সিএমএল নিয়ে কথা বলি প্রথমে, তাহলে কি হবে, হিমোগ্লোবিন কমে যাবে, আর ইএসআর হিমোগ্লোবিন কমলে কি হবে, ইএসআর বেড়ে যাবে। কেন হিমোগ্লোবিন করবে এটা মোটামুটি আগেই বলেছি। তাহলে টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কেমন হবে, এটা অনেক বেশি বেড়ে যায়, আপ টু 6 লাখ পর্যন্ত হতে পারে টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, মানে অনেক বেশি, অনেকদিন ধরে আছে, অনেকদিন ধরে আস্তে আস্তে বাড়তে আছে। এখন পিভিএফটা ইন্টারেস্টিং, এখানে পিভিএফটা ইন্টারেস্টিং। এটার নাম কি, সিএমএল এর একটা নাম, এটাতে আমরা মনে রাখবো, সিএমএল এর একটা নাম বলি আমরা সিজিএল, ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া। তাহলে গ্রানুলোসাইট কি কি আছে, গ্রানুলোসাইট কি কি আছে আমরা কি জানি, গ্রানুলোসাইট কি কি আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। তাহলে এগুলো লিউকেমিয়া, নাম অনুসারে বুঝতেছি আমরা ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া। এই তিনটা লিউকেমিয়া ধরলাম, যদি তারা ধরি, তাহলে পিভিএফ আমরা ডাব্লিউবিসি তো বেশি পাবো, এটা তো আমরা জানি, বাদ বাকিগুলো কম পাবো। ডাব্লিউবিসির মধ্যে কোনটা বেশি, একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, এগুলো আমরা বেশি পাবো। এবং বেজোফিলটা যে বেশি, এটা মোটামুটি বেশ ক্যারেক্টারিস্টিক্স একটা সাইন, 2 to 10% বেজোফিল থাকে, সিএমএল থাকতে পারে। তাহলে ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়ার জন্য গ্রানুলোসাইট গুলো বাড়বে, এবং এটা থেকে আমরা একটা আইডিয়া পাবো। এবং এখানে আরেকটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে অল দা, মানে কি বলা যায়, সেলস অফ মাইলয়েড সিরিজ প্রেজেন্ট। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল পাইলাম, আর নিউট্রোফিলের যে সেলগুলো আছে, মাইলোব্লাস্ট পাওয়া যেতে পারে, মাইলোসাইট তো পাওয়াই যাবে, ইভেন মেটামাইলোসাইট পাওয়া যেতে পারে। তো সব ধরনের জিনিসপত্র পাওয়া যাবে এখানে। আর ডাব্লিউবিসি, আরবিসি এগুলো বললাম না। আর প্লেটলেট, সরি আরবিসি প্লেটলেট, প্লেটলেট হচ্ছে এখানে ইনক্রিজ হতে পারে, পরে গিয়ে রিডিউসড হয়ে যায়। তাহলে সিএমএল এর আমরা পিভিএফ জানলাম। তাহলে সিএমএল যদি আমরা বোন ম্যারো বলি, বোন ম্যারো কি, সেলুলারিটি হাইপারসেলুলার, তারপর হচ্ছে ওটাকে বলা লাগবে মাইলয়েড রেশিও কি হবে, মাইলয়েড যেহেতু বেড়ে যায় তাহলে ইনক্রিজ করবে, ইলেকট্রোপয়েসিস, গ্রানুলোপয়েসিস, এগুলো আর বললাম না। এখন আসি ক্রোমোজোমাল স্টাডি, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রোমোজোমাল স্টাডি। কি বলি আমরা, ফিলাডেলফিয়া ক্রোমোজোম, যেটা আমাদের মানে অনেক ক্ষেত্রেই পজিটিভ পাওয়া যায়। ক্রোমোজোম 9 এবং ক্রোমোজোম 22 লং আর্মে থাকে, এটা ধরা যাক 9, এটা 22, এই এবিএল জিন আর হচ্ছে বিসিআর রিজন থাকে এখানে। তো এটা রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন হয়, রিসিপ্রোকাল মানে এ ওকে দেবে, ও ওকে নেবে, এটা এখানে যায়, এটা ওখানে যায়। তো এখানে যে বিসিআর এবিএল একটা, তখন এটা এখানে গেলে বিসিআর এবিএল ফিউশন জিন তৈরি হবে, এটা হলো ফিলাডেলফিয়া ক্রোমোজোম, এটা পজিটিভ পাওয়া যেতে পারে। তো এই গেল সিএমএল এর সংক্ষিপ্ত কথা। এখন হচ্ছে সিএলএল, সিএলএল বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, সিএলএল। ওই বলছিলাম যে বেশি বয়সে হবে, এটা একটা কথা। হিমোগ্লোবিন কি হবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে, ইএসআর বেড়ে যাবে, এটা বলার কিছু নেই। টোটাল কাউন্ট কিরকম, 50,000 থেকে 2 লাখ পর্যন্ত এটা কাউন্ট। এবং ম্যাক্সিমাম কি লিম্ফোসাইট প্রিডমিনেন্ট, ওখানে যেমন মাইলোসাইট প্রিডমিনেন্ট ছিল, মাইলোসাইট এবং মেইনলি নিউট্রোফিল এগুলো ছিল, এখানে হচ্ছে লিম্ফোসাইট প্রিডমিনেন্ট। এবং স্মেয়ার সেল পাওয়া যেতে পারে, যেহেতু এএলএল এ স্মেয়ার সেল পাইছিলাম, এখানে স্মেয়ার সেল পাওয়া যেতে পারে। তাহলে মোটামুটি আর ফাইন্ডিং নাই। তাহলে পেরিফেরাল ব্লাডে আমরা মেইনলি লিম্ফোসাইট পাবো, এটা থেকে একটা আইডিয়া করবো, পিভিএফ এ মেইনলি লিম্ফোসাইট পাবো। আর স্মেয়ার সেল বললাম যেটা পাইতে পারি। বোন ম্যারো দেখি, হাইপারসেলুলার বোন ম্যারো, এই মাইলোরি ইনক্রিজড, তারপর হচ্ছে ইয়াত্রোপোসি মেগাসাইট ডিক্রিজ বা রিডিউসড, আর শুধু অ্যাক্টিভ মানে মানে গ্রানুলোপয়েসিস হবে, এবং সেটা লিম্ফোসাইট প্রিডমিনেন্ট বোন ম্যারোতে। আর এটা এই তো লিম্ফোসাইটিক লিউকেমিয়া বললাম। আর এটাকে বলা হয়, ওই ডাব্লিউবিসিটাকে সময় পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখলে মনে হয় যে একটা শব্দ ইউজ করা হয় যে মোনোটোনাস শীট অফ ম্যাচিউর লিম্ফোসাইট। ম্যাচিউর লিম্ফোসাইটে মোনোটোনাস শীট, মানে দেখে একটা বিরক্তি আসতে, মানে মোনোটোনাস বলা হচ্ছে বিরক্তি লেগে যাবে এত লিম্ফোসাইট দেখতে দেখতে একই রকম দেখতে, এরকম এদের নাম বলা হচ্ছে এরকম। আর মোটামুটি এই লিম্ফোসাইট। আর তাহলে ল্যাব ডায়াগনোসিস নিয়ে যথেষ্ট বলা হয়েছে মনে হচ্ছে, এতটুকু বলতে পারলেই সম্ভবত পরীক্ষায় পাস হয়ে যাবে, এবং এগুলোই বেসিক কথাবার্তা, এটা মনে রাখলেই সম্ভবত হয়ে যাবে। আসসালামু আলাইকুম।